আজকে আমার এই ভিডিওটা আমার খুব খুব কাছের মানুষের জন্য, আর মৌ কল্লোলের মানে ক্রিয়েশন অফ মৌ কল্লোলের খুব কাছের কিছু ভিউয়ার্সদের জন্য আজকের এই ভিডিওটা করবো, আপডেট দেব। কারণ কালকে রাত্রিবেলা কল্লোলের সাথে আমার কথা হয়েছে বলতে আমি অনেকবার ওকে কল করেছিলাম মঙ্গলবার দিন, যদিও আমি জানি যে কল ধরার মতো পরিস্থিতিতেও ছিল না। তারপরেও কল ধরতে পারিনি, ভয়েস দিয়েছি, কারণ বুঝতে পারছিলাম না মৌ কী পজিশানে থাকবে, যদিও জানি যে এই পজিশানে একটা মেয়ে তার জীবন থেকে তার বাবা চলে গেছে, কী পজিশানে থাকতে পারে, কী হতে পারে, সবটাই উপলব্ধি করতে পেরেছিলাম, কিন্তু আবেগের বশে ফোন করে ফেলেছিলাম। তো কল্লোল মঙ্গলবার দিন ফোনটা ধরেনি বা মেসেজ করেনি। তো কালকে রাত্রিবেলা হঠাৎ কল্লোল ফোন করেছে আমাকে, মেসেজ করেছে, ফোন করেছে। তো বললো, আন্টি তোমার ফোনটা ধরতে পারিনি। তা তোমরা অনেকেই জানো যে কল্লোলের সঙ্গে আমার যোগাযোগ আছে, তারপরেও তো ব্যবসা করছে, অনেক কাছে ফোন নাম্বার আছে। তো তার আগে আমি বললাম, হ্যাঁ আমি যে জন্য তোমাকে ফোনটা করেছিলাম, আমার তোমার ভিডিও দেখে আপডেট হয়ে গেছি, তুমি তো ভিডিও দিয়েছো, আমি সেটাই জানতে চেয়েছিলাম যে হঠাৎ করে দাদার কী হলো। কারণ যিনি একদম সুস্থ স্বাভাবিক, না অসুস্থ বলতে শারীরিক দিকে অসুস্থ ছিল, কিন্তু মেন্টালের দিকে যিনি সুস্থ স্বাভাবিক ছিলেন, প্রত্যেক দিন রাত্রিবেলা তোমাদের আপডেট নিতেন, যেটা ভিডিওতে দেখলাম, সেই মানুষটা হঠাৎ না ফেরার দেশে চলে গেল, সেটা জানার জন্যই মানে আবেগের বশে ফোনটা করে ফেলেছিলাম। তো যাই হোক, কল্লোলের সাথে কথা হয়েছে। তো আজকের এই ভিডিওটা আমার সেই সব মানুষদের জন্য যারা আপডেট পায়নি মৌয়ের, কারণ আমার কমেন্ট বক্সে এসে অনেকেই যারা মৌকে মানে ভীষণভাবে ভালোবাসে, তারা এসে আমাকে, যেহেতু আমি মৌকে নিয়ে একটা ভিডিও করে ফেলে মানে দাদাকে নিয়ে একটা ভিডিও করে ফেলেছিলাম, সেহেতু আমাকে এসে অনেকেই বলছে, আন্টি মনটা খুব খারাপ, দেবশ্রীদি মনটা খুব খারাপ, কোনো আপডেট পাচ্ছি না মৌয়ের। কারণ মৌয়ের তো এখন আপডেট দেওয়া সম্ভব না। তো তখন তাদের আমি বললাম যে হয়তো তখনও কল্লোল ভিডিও দেয়নি, আপডেট দেয়নি, হয়তো তখনই আমাকে মেসেজ করেছিল আমার ভিডিওর নিচে। তো তারপরে আমি কালকে অনেককেই বলে দিয়েছি, ক্লেম ব্লগে আপডেট দিয়ে দিয়েছে কী হয়েছিল। তো সবাই অনেকে পায়ও নি সার্চ করে। তো তাদের জন্য প্লাস আমার কিছু নিজস্ব ভিউয়ার্সদের জন্য আজকে আমার এই ভিডিওটা। হ্যাঁ, জানতে পেরেছি মৌয়ের বাবার কি হয়েছিল। সত্যি কথা, যে মানুষটাকে খুব কাছের থেকে দেখেছি, কথা বলেছি, সেই মানুষটা না ফেরার দেশে চলে গেছে না, সেই জন্য। আর সত্যি কথাই তোমাদের আজকে একটা সত্যি কথা বলি, মঙ্গলবার দিনটা সত্যি খুব বাজে কেটেছে আমার, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সত্যি কথাই, মানুষ যখন ঘুমাতে যায় না রাত্রিবেলা, তখনও চিন্তা করে না যে আগামী দিনটা আমাদের কি বয়ে নিয়ে আসছে। সেরকমই একটা দিন ছিল সোমবার রাত্রিবেলা, যখন শুতে গেছি তখনও জানি না যে কালকের দিনের সকালবেলাটা আমার কাছে কি ভয়ঙ্কর হতে চলেছে, কতগুলো খারাপ কথা, খারাপ জিনিস আমার সঙ্গে হতে চলেছে। তো মঙ্গলবার দিন ভোরের দিকে আমি একটা খুব বাজে একটা স্বপ্ন দেখেছিলাম। স্বপ্নটা আমার মনে নেই, কিন্তু খুব বাজে একটা স্বপ্ন দেখেছিলাম যে কাছের কোনো মানুষ চলে গেছে, আমার নিজের কাছের কোনো মানুষ। ভয়ঙ্কর একটা ভোরবেলার স্বপ্ন দেখেছিলাম, খুব মনটা খারাপ নিয়ে উঠেছিলাম। উঠে তারপরে যখন চাটা খাই, তারপরে তো ওয়াইটি খুলেই একদম সকালবেলাতেই দেখলাম যে কল্লোলের একটা আপডেট যে মৌয়ের বাবা আর নেই। ফার্স্ট একটা খারাপ খবর পেলাম। তো আমি বলছিলাম বাড়িতেই যে আমার আজকে দিনটা মনে হয় ভালো না গো, কারণ আমি আজকে সকালবেলাতে একদম বাজে একটা স্বপ্ন দেখেছি। আমি জানি না আজকে আর কি অপেক্ষা করছে আমার জন্য। এইমাত্র খবর পেলাম মৌয়ের বাবা আর নেই, ভাবতেই পারছি না। তো যাই হোক, বাড়ির লোকের সঙ্গে শেয়ার করেছি, যাদেরকে বলার খারাপ লাগছিল। তো তারপরেও একটু পরেই আবার খবর আসলো যে আমার বাড়িতে যে ইলেকট্রিকের কাজ টাজ করে তার বাবা মারা গেছে। তার বাবাও সুস্থ সবল ঘুরে ফিরে বেড়ায়, তার বাবাও হঠাৎ মারা গেছে। শুধু এখানেই শেষ না বন্ধুরা, আগে বলে নিই তারপরে তোমাদের বলছি যে মঙ্গলবার দিনটা আমাকে কি বয়ে নিয়ে এসেছিলো আমার জন্য। তারপরেও মঙ্গলবারে এই দুটো মৃত্যুর খবর পেলাম, আর একটা মৃত্যুর খবরও পেয়েছিলাম, তিনি অত পরিচিত না। তারপরেও বিকেলবেলা 4টের সময় হঠাৎ খবর পেলাম আমার শেষ দিয়ে গ্যাসের ওপরের যে টালিটা থাকে না, টাইলসটা থাকে, সেই ছোট্ট একটা জলচকির মতো ছোট্ট একটা ছোট্ট টুলগুলো আছে, সেই টুলে দাঁড়িয়ে ওই গ্যাস ওভেনের ওপরটা জাস্ট মুছতে গেছে। স্কিড করে এমন পড়া পড়েছে বন্ধুরা, এই কি বলবো, কুচকির এই জয়েন্ট থেকে হাড় একদম দুভাগ হয়ে গেছে। ইমিডিয়েট অপারেশন করতে হবে। সঙ্গে সঙ্গে তো ছুটলাম তাকে নিয়ে, মঙ্গলবার দিনই তাকে নিয়ে ছুটে ডাক্তার দেখিয়ে অপারেশন করতে হবে বলে দিল। তো মানে এই হচ্ছে আমার মঙ্গলবারের কাহিনী। তারপরে যাই হোক, অপারেশন করতে হবে। আজকে বেলভিউ নার্সিংহোমে বাড়ির লোক ওদের সব নিয়ে গেছে, আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু
নার্সিং মানে অ্যাম্বুলেন্সের জায়গা ছিল না, অ্যাম্বুলেন্স ছাড়া তাকে তোলা যাচ্ছে না, একদম বেডে শুয়ে পড়েছে। যাই হোক, হয়তো পরে পাছে যাব, পরে বলতে আজকে জাস্ট অ্যাডমিশন করাবে, কলকাতাতে আমার দিদিও আছে, আরেক দিদিও আছে, সে অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে ওই দিকটা। মানে আমি তোমাদের মঙ্গলবারের দিনটার কথা বলছি, তারপরে তো যাব কি করব অপারেশন, সেটা তো পরের কথা। এই হচ্ছে আমার মঙ্গলবারের দিন, মঙ্গলবারের দিনটা এত খারাপ গেছে। তো এই হচ্ছে ব্যাপার, আপডেট দিলাম। এইবার বলবো যে ময়ের বাবার কি হয়েছিল। হ্যাঁ, তোমরা যারা কল্লোলের থেকে শুনেছো, শুনে নিয়েছো, কিন্তু আমার কিছু ভিউয়ার্সরা যারা কল্লোলের ইটা জানো না, চ্যানেলটা জানো না, কারণ ও ইরেগুলার, ওর চ্যানেলেও ও ইরেগুলার, ওই জন্য অনেকের হয়তো হোম পেজে আসে না। তবুও তোমাদের বলে দিলাম, KM ব্লগসে তোমরা যাবে, কল্লোল নিজের মুখে আপডেট দিচ্ছে। হ্যাঁ, কল্লোলের সঙ্গে ওর শ্বশুরের বন্ডিং ভীষণ ভালো ছিল, আমি নিজের চোখে দেখে এসেছি। ও মানে কল্লোলকে ওনার মানে কল্লোলের শ্বশুর ময়ের বাবা ভীষণ স্নেহ করতো, শুধু তাই না, ভীষণ ভালোবাসতো এবং মনের অনেক কথা শেয়ার করতো। এবং আমি নার্সিংহোমে যে বন্ডিং দেখেছি ওনার, তোমরা ভাবতে পারবে না। কোনো দিন আমি দেখে বোঝা যায়নি যে এটা ওনার জামাই। আজকে না, আজকে বলছি মানুষটা না ফেরার দেশে চলে গেছে, তাই বলছি যে এত সুন্দর কথাবার্তা যখন নার্সিংহোমের ভেতরে গেছি, কথা জড়িয়ে গেছিলো, কিন্তু কল্লোলকে এত সুন্দর করে যে কোনো একটা প্রবলেম হয়েছিল, প্রবলেমটা উনি বোঝালেন, ভাবতেই পারি না, এত সুন্দর করে বোঝালেন। আর কল্লোল, বললাম তো, যে কোনো একটা প্রবলেম হয়েছিল, কল্লোল সেটা একদম মাথা পেতে নিল, মানে বললো ঠিক আছে বাবু। খুব ভালো লেগেছিল, সেদিনকেই বুঝেছিলাম জামাই আর শ্বশুরের বন্ডিংটা কেমন তাদের ভালোবাসে। আর সত্যি কথাই, তোমরাও তো বোঝো, বাংলাদেশের মানুষ আমাদের দেশে এসে চিকিৎসা অনেকেই করায়, অনেকে এরকম চেন্নাই তে গেলে পরে, ভেলোরে গেলে পরে প্রচুর বাংলাদেশের মানুষকে দেখা যায় যে আমাদের ইন্ডিয়াতে এসে ট্রিটমেন্ট করাচ্ছে। সেখানে মেয়ে জামাই কীভাবে ওনাকে নিয়ে এসে এখানে ট্রিটমেন্ট করিয়েছিল, এবং তখন বলেনি, কিন্তু তখন কল্লোল আমাদের বলেছিল বোধহয় যে বাবার হার্টের অবস্থা ভালো না, বাবুর হার্টের অবস্থা ভালো না আন্টি, বলেছে নিয়ে যাও, বাড়িতে যা একটু যত্ন আত্তি করে রাখতে হবে। কিন্তু কল্লোল যেটা কালকে আপডেট দিল, 3 মাস বলেই দিয়েছিল, মাস 2-3, কারণ ওনার 90% হার্ট ব্লক ছিল। বয়সও হয়েছিল, অনেকটা বয়স, রিটায়ার করে গেছে, তোমরা জানো, অনেকটা বয়স। হ্যাঁ, যখন শুনলাম না যে উনি মর্নিং ওয়াকেও যেতেন, তো 3-4 দিন বাদে হঠাৎ করে মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন। আর শিক্ষিত মানুষ শুধু না, উনি একটা ওনার চেহারার মধ্যে না একটা কি বলবো, একটা পূর্ণতা ছিল, একটা মানে শ্রদ্ধা ছিল ওনার চেহারার মধ্যে। তোমরা পুরোনো ভিডিওগুলো দেখো, আমার কথা মিলিয়ে নিও, যে ময়ের বাবার মধ্যে না একটা শ্রদ্ধার জায়গা হয় না, যে একটা মানুষকে দেখলেই শ্রদ্ধা করতে ইচ্ছা করে, ওনার চেহারাটা তাই ছিল, যে ওনাকে দেখলেই শ্রদ্ধা করতে ইচ্ছা করে। তারপরেই তো উনি প্রফেশনে শিক্ষক ছিলেন, অতএব শিক্ষকদের তো একটা চেহারার মধ্যে একটা শ্রদ্ধার জায়গা এসে যায়। তা উনিও তার মধ্যে মঙ্গলবার দিন মনে পড়লে দেখো, এই কাজটাও ভেঙে গেছে, এই দেখো, এই গ্লাসটাও কখন ভেঙেছে জানি না, পাল্টাতে হবে, যদিও অল্টারনেটিভ একটা চশমা আছে, কিন্তু এই চশমাটা আমার চোখের সঙ্গে সেট। ওই যে বললাম না, মঙ্গলবারের এই একটা কথা তাকালাম, মনে পড়লো, তাই বললাম। তো যেটা বলছিলাম, ওনার চেহারার মধ্যেই একটা শ্রদ্ধা, একটা ভক্তির একটা ভাব ছিল, ওনাকে দেখলেই মনে হতো যে একটা শ্রদ্ধা ভক্তি আসে ওনাকে দেখে। তো যাই হোক, সেরকম 3-4 দিন বাদে উনি মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন। মর্নিং ওয়াকে বেরিয়ে কিছুটা যাওয়ার পরেই বাড়ির সামনেই ছিল দুর্গা মন্দির, আর মনে হয় আর কি যেন একটা ঠাকুরের মন্দির বললেন। উনি ওখানে প্রণাম করেছেন, এবং ওখানের যে পূজারী তিনি প্রণাম করেছে, তার মাথায় হাত দিয়ে রেখে বলেছে যে তোর খুব ভালো হবে। কি ব্যাপার, কথোপকথন হয়েছে। কালকে রাত্রিরে যখন কল্লোল বলছিল এই কথাগুলো, আমি বললাম যে আমি শুনেছি সবটা। কল্লোল আবার বলল, জানো আন্টি কী হয়েছে? তো এইগুলোই বলল, যে যাচ্ছিল গিয়ে উনি উত্তর দিকে যাচ্ছিলেন, উত্তর দিকে যেতে যেতে ওনার শরীরটা খারাপ লেগেছে, কোথাও বসে পড়েছে। তো আমি শুনলাম যে কোনো বাড়ির আশেপাশে বা কোনো বাড়ির বারান্দায় হয়তো বসে পড়েছে, বা রাস্তাতেই উনি বসে পড়েছে, কারণ ওনার শরীরটা আর পারমিট করেনি, আর শরীরটা খারাপ লেগেছে। তখন আশেপাশের মানুষজন যারা ওনাকে চেনে, তারা বা যারা একটা পরিচিত মানুষ, তারপরে সবাই ধরাধরি করে ওনাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যায়, এবং সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মনে হয় স্ট্রোক হয়ে গেছে, কারণ এতদিন 3-4 দিন বাদে হঠাৎ করে হাঁটতে বেরিয়েছেন, তারপরে 90% ব্লক ছিল।
তো যাই হোক, কল্লোলের যে কথাটা শুনলাম, এটা যখন দেখতে গেছিলাম তখনও শুনেছিলাম যে মাস 3-4 আমাকে মৌও বলেছিল, আন্টি বাবুর অবস্থা খুব ভালো না, এইভাবে যতদিন সেবা শুশ্রূষায় থাকা যায়। সেখানে আজকে 6-7 মাস হয়ে গেছে, কলকাতা থেকে ট্রিটমেন্ট করিয়ে গেছে, যেখানে 2-3 মাস বাঁচার কথা ছিলেন, তারপরেও তিনি 6-7 মাস। আর এটা অতিরিক্ত পাওনা আমাদের কাছে, কারণ এটা বোঝাই যায় যে তার সেবা যত্নের কোনো ত্রুটি ছিল না। আর সেই জন্য, আর সবথেকে বড় কথা, তার ডাক চলে এসেছিলো। আর সত্যি কথায় কাউকে না ভুগিয়ে নিজে না ভুগে এইরকম, সে আমি না সত্যি মানে সেদিনকে শুধু বলছি একজনকে, যে আজকে সকালেও বললাম যে জানো মানুষ কি করে স্বর্গে যায়, এই মোয়ের বাবাকে দেখলে বোঝা যায়, মানে এই শুনলে বোঝা যায় যে হেঁটে হেঁটে কী করে স্বর্গে যাওয়া যায়। এই যে মোয়ের বাবাই মনে হলো যেন হেঁটে হেঁটে উত্তর দিকে মুখে মর্নিং ওয়াক করতে করতে হাঁটতে হাঁটতে উনি স্বর্গে চলে গেলেন। একদম তাই মনে হয় না বন্ধুরা? যে কল্লোলের কথাগুলো শুনলে, বা আমি এই যে বললাম যে সকালবেলা মর্নিং ওয়াক করতে করতে দুর্গা মন্দির, আর একটা শীতলা মন্দির না কি মন্দির ছিল, সেখানে প্রণাম করেছে, পূজারীর সাথে কথা বলেছে, বলে উত্তর দিকে হাঁটা দিয়েছে, তারপরে তার শরীর খারাপ হয়ে গেছে, কোথাও বসে পড়েছে, তারপরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সাথে সাথে দেখেছে তিনি আর নেই। তাই এটা মনে হয় না বন্ধুরা যে উনি হেঁটে হেঁটে স্বর্গে চলে গেলেন, কাউকে না ভুগিয়ে নিজে না ভুগে? সত্যি কথাই চলে গেলেন হেঁটে হেঁটে। আর খারাপ লাগছে এখানেই, প্রত্যেক দিন এই যে কল্লোল মৌ যে ব্যবসা করছিল, প্রত্যেক দিন উনি লাইভের শেষে খোঁজ নিত, ব্যবসা কত দূর, কেমন হয়েছে, বেচে কেনা কেমন হয়েছে। একদম অ্যাটাচ ছিল মেয়ে আর জামাইয়ের সাথে, কারণ মেয়ে খুব মানে সব সময় চাইতো যে মেয়ে জামাই মৌ মাথা তুলে দাঁড়াক, জামাই প্রতিষ্ঠিত হোক। কারণ এত বড় একটা রোগকে ক্যারি করেছে, যে মেয়েকে কল্লোল সুন্দর করে গ্রহণ করেছে, জীবনসঙ্গী বানিয়ে তাকে সসম্মানে এত সুন্দরভাবে রেখেছে। সত্যি কথাই প্রাউড ফিল করার মতো জামাই পেয়েছে আমাদের কল্লোলকে। সেখানে এরকম একটা ব্যবসা করছে, কল্লোলের দোকানের থেকেও অনলাইনের ব্যবসাটা এত সুন্দরভাবে হচ্ছে না, সত্যি কথাই উনি খুব খুশি হয়েছিলেন ভীষণ। উনার মানে চোখটা সার্থক হয়ে গেছিলো, মনটা সার্থক হয়ে গেছিলো, যে যাকে যে একটা সাফল্য উনি দেখে গেছেন। তারপরেও যে জমিটা কিনেছিলেন, যেহেতু উনি বাংলাদেশের মানুষ বা একটু গ্রাম সাইডের মানুষ, কারণ এর আগেই মৌ বলেছিল যে যখন বাংলাদেশ উত্তাল, তখন জিজ্ঞাসা করেছিলাম, মৌ বাবা মা ঠিক আছে তো, ভালো আছে তো? তখন বললো, আন্টি আমাদের তো একটু গ্রাম সাইডে বাড়ি, তো আমাদের ওইদিকে অতটা প্রকোপ পড়েনি, ভালো আছেন ওনারা। তো সেখান থেকেই জানি, তারপরেও গ্রাম সাইডে থাকে, সেই জন্য ওনারা গাছপালা ভালোবাসে। জমি নেওয়াতেই জিজ্ঞাসা করেছে, সুপারি গাছ বুনেছিস? কারণ একটা ব্যবসায়ী মেন্টালিটি, সুপারি হলে সেগুলো বিক্রি করতে পারবে গাছে, কারণ সুপারির বেশি ডালপালা ছড়ায় না, সুন্দর করে যদি জমির পাশ দিয়ে সুপারি বুনে দেয়। তো এরকম যখন ভীষণভাবে অ্যাটাচ ছিল মোয়ের সাথে, এই যে মোয়ের উত্তরণ, এটা খুব মানে খুব এইভাবে সুখ ভোগ করে গেছে। তারপরে মৌ যত সাধ্য কল্লোল চেষ্টা করেছে যেগুলো ঘুরিয়ে দেওয়ার, পুরীতে নিয়ে গেছে, আরও কোথায় কোথায় সব জায়গায় ঘুরতে নিয়ে গেছে, কলকাতায় কিছু জায়গা বোধহয় ঘুরিয়েছে, তো তারপরে কোচবিহারের কিছু জায়গা ঘুরিয়েছে, রাজবাড়ি ঘুরিয়েছে। মোয়ের মানে কল্লোলের যতটুকু কর্তব্য ঘুরিয়েছে। উনারও ঘোরার খুব ইচ্ছা ছিল, পুরীতে ঘুরতে খুব ইচ্ছা ছিল, সেটাও মৌ সেই ইচ্ছাটাও পূরণ করেছে। একটা ইচ্ছা শুধু পূরণ বাকি আছে, তাই না? তা উনি থাকলে সেই ইচ্ছাটা পূরণ হবে কি করে? ওনাকে তো যেতে হবে, কারণ ওনাকে তো ফিরতে হবে। তাই জন্য উনি কী করে এই খবরটা নিয়ে যাবেন? এটা আমাদের মনের কথা। আমরা মা ঠাকুমাদের কাছ থেকে যেটা শুনেছি, যে কেউ চলে যাওয়ার পরে যদি আমাদের কারুর কোলজুড়ে কিছু আসে না, তখন আমরা ভাবি যে উনি এসছেন, তোর বাবাই এসছে বা তোর মাই এসছে, এরকম আমরা বলি। তো এরকম আমাদের ঘরেও আছে, যে আমাদের কেউ চলে গিয়ে আমাদের ঘরে অন্য কেউ এসছে, আমরা এটা ধরেই নিই যে আমার বাবাই যখন চলে গেছিলেন, বাবা চলে যাওয়ার পরেই আমার মেজদি প্রেগনেন্ট হয়ে গেছিলো, সেই মাসেই কি 1 মাস বাদেই আমার মা কিন্তু সবসময় বলতেন, তোর বাবাই এসছে। এবং আমার যে মেজদির ছেলে, একদম আমার বাবারই সমস্ত এরকম দেখো, এগুলো কতটা সত্যি মিথ্যে জানি না। তো মোয়ের এই একটা ইচ্ছা উনি শুনে যেতে পারেননি, একটা স্বপ্ন, যে মা হয়েছে, মোয়ের কোলে সুন্দর করে একটা ফুটফুটে একটা সুন্দর ছেলে বা মেয়ে, একটা সন্তান এসছে, এই একটা আক্ষেপ নিয়ে উনি শুধু গেছেন। তাছাড়া উনার যত, কারণ উনার ছেলের বউ, নাতি দুটো নাতি নিয়ে ভরা সংসার, এবং বৌমা খুব ভালো, মা তো ভালোই, তোমরা তো দেখেইছো, মার চেহারা দেখলেও বোঝা যায় যে মা কতটা ভালো মানুষ। তো সুন্দরভাবে উনি ভরা সংসার রেখে চলে গেছেন। তো যাই হোক, কালকে রাত্রিরে কল্লোল যখন ফোন করলো, তখন জিজ্ঞাসা করলাম, মৌ কেমন আছে? কেমন থাকবে, যেমন থাকার কথা তেমনই আছে, 4 দিনেও কাজ করবে।
মঙ্গল বুধ বৃহস্পতি, আজকে 3 দিন, কালকে হয়তো ওর কাজ, চতুর্থীর কাজ। তা কল্লোল সব জোগাড়জান্তি করছে। ঠাকুরমশাই, আমি জিজ্ঞাসা করলাম ঠাকুরমশাইয়ের সাথে কথা বলেছো? হ্যাঁ, কথাবার্তা সব বলা হয়ে গেছে। ও যাওয়ার একটা ব্যবস্থা করছে। কি করছে ওই নিশ্চয়ই আপডেট দেবে বলছিল কালকের ভিডিওতে, যে ভিসার জন্য দৌড়াদৌড়ি করছে। দেখা যাক ও কী আপডেট দেয়, ভিসা পেলো কি না, বা ভিসা পেতে কি দেরি হবে। দেরি হলেও তারপরেও বাংলাদেশ এখন উত্তাল, মানে একটা ঘটনা ঘটে গেছে, তার রেস তো থেকেই যায়। সেই মতো অবস্থায় ওর যাওয়াটা এখন ঠিক হবে কি না, কারণ পরিস্থিতি কদিন আগেই দেখেছি, বিশাল পরিস্থিতি, আর বর্ডার ফর্ডারেও অনেক নিশ্চয়ই অনেক ঝামেলা অশান্তি হতেই পারে। তো কী সিদ্ধান্ত নেবে সেটা কল্লোলের ফোনে নিশ্চয়ই, কল্লোল ফোনে বলছি, ভিডিওতে, কল্লোল এর ভিডিওতে নিশ্চয়ই আপডেট পাবো যে ওর ভিসার ব্যাপারেও, যে কালকের ভিডিওতে বললো ভিসার ব্যাপারে ও নিশ্চয়ই আপডেট দেবে, কি করলো, কী বৃত্তান্ত, আদৌ পেলো কি না, বা যাই হোক। কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে, খারাপ লাগলো একটা বিষয়। তার আগে বলি, চিন্তা করো না মৌ, তোমার বাবা ভীষণ ভালো গেছে, ভীষণ ভালো মানুষ ছিল, জন্য অনেক পুণ্য করলে এইরকমভাবে স্বর্গে যাওয়া যায়। অনেক পুণ্যের ফল এটা, তোমাকে আজকে বললাম। কত মানুষ, কত বুড়ো ধুড়ো কীভাবে পড়ে আছে, তারা বিছানায় কীভাবে গুয়ে মুতে রয়েছে, আমাদেরই চোখের সামনে অনেক আছে এরকম। কত কষ্ট করছে তারা, তাদের জড়া যন্ত্রণা, কারুর বেডসুল হয়ে যাওয়া, কত কষ্ট করে অনেক অনেক বুড়ো মানুষরা রয়েছেন, তাদের ডাক আসছে না। কিন্তু তোমার বাবা হেঁটে হেঁটে কী সুন্দরভাবে চলে গেলেন বলো তো, ভাবা যায়? হ্যাঁ, খারাপ লাগে, কারণ স্বজন বিয়োগের যন্ত্রণা সত্যিই খুব খারাপ, এটা মেনে নেওয়া যায় না। বকতে বকতে অনেকটা বড় মনে হয়ে গেল ভিডিওটা। স্বজন বিয়োগের কেউ নিতে পারে না, কিন্তু তবুও সময় আসলে তাকে ছেড়ে দিতেই হবে, নিজেকে শক্ত করো, শক্ত করে বাবার কাজ খুব সুন্দর করে করো। আমাদের যদি পারো আপডেট দিও, কারণ তোমার হাজার হাজার ভিউয়ার্স আছে যারা তাকিয়ে আছে মৌ কী করছে, মৌ কীভাবে আছে, যারা আমাকে এসে কিছু কমেন্ট করেছে, বা আমার ভিডিও থেকে যারা জেনেছে, তারা ভীষণ মর্মাহত, ভীষণ কষ্টে রয়েছে তারা। যদি পারো, যদিও কালকে পরশু দিনের কল্লোল একটা আপডেট দিয়েছে, যদি পারো বসে বসে ভিউয়ার্সদের সাথে কথা বলো, একটা আপডেট দাও, মনটা ভালো লাগবে তোমাকে দেখলেও। সমস্ত ভিউয়ার্সরা একটু শান্তিও পাবে। 4 দিনের কাজটা হয়ে যাক, বা 4 দিনের দিন কাজটা সম্পূর্ণ করে 5 দিনে আপডেট দাও, ভিউয়ার্সদের সামনে আসো, মন ভালো হয়ে যাবে। সবাইকে নিয়েই তো, এটাও তোমার পরিবার, সবাইকে নিয়ে সামনে কথা বলো, কথা বললে হালকা লাগবে অনেকটা। সারা দিন কাঁদছে মেয়েটা, কল্লোলও আমাকে বললো, আন্টি ধরে রাখতে পারছি না ওকে, যখনই মনে পড়ছে অতীত বলছে, বাবুর কথা বলছে, আর অঝরে কাঁদছে। আমি বললাম কাঁদুক, কাঁদলেই ও হালকা হবে, কেঁদে নিক আগে, কেঁদে নিক, এই তো কটা দিন কাঁদবে, কেঁদে নিক। বাবার যে অভাব সে তো সারা জীবনই থাকবে, কিন্তু একটু কাঁদুক, কাঁদলে আস্তে 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 দেখবে হালকা হয়ে যাবে, আস্তে আস্তে ভুলে যাবে, আস্তে আস্তে বাবাকে আর ভুলবে, কিন্তু শোকটাকে ভুলে যাবে। তারপরে নিজের কর্মজগতে ফিরে আসবে, দেখবে অনেকটা রিল্যাক্স হয়ে যাবে। যদি এখন কাঁদছে, কাঁদুক। তো মৌ, তোমাকে বলবো শক্ত হতে হবে তোমাকে, তোমার সামনে একটা বিরাট জার্নি, সেখানে সফল হতে হবে। সবাই প্রার্থনা করেছে, তোমার কল্লোলের ভিডিওর নিচে দেখেছি সবাই প্রার্থনা করেছে তোমার বাবা ফিরে আসুক তোমার কোলে, সবাই প্রার্থনা করেছে। আর ভগবান যেন এই প্রার্থনাটা সবার শুনে, তোমার সামনে একটা বড় জার্নি, তোমাকে উঠে দাঁড়াতে হবে। তোমার ব্যবসাটা নতুন করছো, সেটাকেও তোমাকে ধরতে হবে, হালটা ছেড়ে দিলে চলবে না, শক্ত হয়ে তোমাকে দাঁড়াতে হবে। কলকাতায় নতুন ফ্ল্যাট নিয়েছো, সেখানে যেতে হবে, দীক্ষা নেব বলেছো, অনেক কাজ তোমার এখন। তুমি দরকার হলে লাইভে বসো, আমাদের সবার সাথে, তোমার কাছের ভিউয়ার্সদের সাথে কথা বলো, অনেকটা ফ্রি হয়ে যাবে। আপডেট দাও, বা ছোট্ট ছোট্ট ভিডিও করে সবাইকে আপডেট দাও। সবাই বসে আছে তোমার একটা আপডেটের জন্য, তুমি কেমন আছো দেখার জন্য। এইটুকু আজকে বলবো, যেটা বলবো, কল্লোলের কমেন্ট বক্সে 2-3টে কমেন্ট দেখলাম, কমেন্ট দেখে ভাবলাম, হায় রে, এই সময়তেও মানুষের এরকম কমেন্ট আসে। তো বলবো কল্লোলের 2-3টে কমেন্ট এসছে, সেই কমেন্টের উত্তর আমিও দেবো। আর তার আগে বলি, তোমরা শুনতে পেয়েছো নিশ্চয়ই, তোমাদের আপডেট দিয়ে দিলাম ময়ের বাবা কীভাবে আমাদের ছেড়ে চলে গেছে না ফেরার দেশে। তো এইটাই হচ্ছে আসল ঘটনা, এইভাবে উনি গেছে, এবং ময়ের সাথে ভীষণ অ্যাটাচ ছিল। ময়ের প্রত্যেকটা ভিডিও দেখতেন উনি, এবং মৌকে সাজেশান দিতেন, রাত্রিবেলা খোঁজখবর নিত। তো এটা এখানেই ওর বাবার কথাটা শেষ করলাম। এবার দেখো, একজন লিখেছে, এই ইস্যুটা নিয়েও ভিডিও করতে হয়, কারণ ওরা সোশ্যাল মিডিয়াতে কাজ করে, এইটাও ওদের পরিবার। এই যে ইউটিউবটা কল্লোল আর ময়ের পরিবার,
তারাও অধীর আগ্রহে ওয়েট করছে যে মৌ আমাদের কেমন আছে, কি করে উনি কী করে মৌয়ের বাবা, কারণ ওর বাবাকেও ওর ভিউয়ার্সরা সবাই চেনেন, 6-7 মাস আগেও বাবাকে নিয়ে এসে স্পন্দন থেকে ট্রিটমেন্ট করিয়ে নিয়ে গেছে। অতএব ভিউয়ার্সদেরও অধিকার আছে, প্রত্যেকে জানতে চেয়েছে যে মৌ এখন কেমন আছে বা তার বাবা কী করে কী হলো, হঠাৎ করে কী করে হলো, এটা কী করে হলো, যেখানে আগের দিনও রাত্রিবেলা লাইভ করেছে তখনও মৌ জানে না পরের দিন সকালের এটা ঘটনা, মানে সোমবারেও রাত্রিবেলা লাইভ করেছে, সোমবার রাত্রিবেলাতেও বাবা কথা বলেছে মেয়ের সাথে বাবা কথা বলেছে, মঙ্গলবার সকালে শুনছে বাবা নেই। ভাবা যায় না। তো সেই জন্য ওদের দায়িত্ব এখানে আপডেট দেওয়ার। তাই তো তারপরে লিখেছে ভিডিও না করেই ফ্যামিলির পাশে গিয়ে দাঁড়াও, পাশে তো ছিল, তাতে কল্লোল লিখেছে ছিলাম, আছি, থাকবো। একদমই তাই। এইটা নিয়ে ভিডিও করেছে জন্য এত আক্ষেপ করার কিছু নেই, আমিও তো বললাম যে মৌকে আপডেট দিতে হবে, ওকে শক্ত হতে হবে, ওকে দাঁড়াতে হবে, ওর এটাও পরিবার, ইউটিউব ওর পরিবার, ইউটিউবের প্রতি ওর দায়িত্ব আছে, তাকিয়ে আছে সবাই যে মৌ আমাদের কেমন আছে, মৌকেও আসতে হবে। একজন লিখেছে দাদা আপনি কথা বলতে গিয়ে তোতলান কেন, আপনার কথা বোঝা যাচ্ছে না। আপনারা বোঝেন না যে একটা মানুষ চলে গেছে বাড়িতে, বউয়ের মা মানে শ্বশুর মশাই চলে গেছেন, আর সে খুব কাছের ছিলেন, আর ও চুরি করে এসে চুপ করে এসে এই ভিডিওটা একটা পুকুর পাড়ে দাঁড়িয়ে একটা আপডেট দিচ্ছে, বাড়ি থেকে করতে পারছে না, মৌ এত কাঁদছে, আপডেট দিতে পারছে না জন্য একটা পুকুর পাড়ে না একটা মাঠের ধারে এসে একটা আপডেট দিচ্ছে, সেখানে মানুষ আরও এত সড়গড় না ভিডিওতে, তাতেও আপনার অসুবিধা হয় যে ও তোতলাচ্ছে। মানুষ তোতলায় কখন জানেন, যখন নার্ভাস হয়ে যায়, যখন কষ্ট হয়, ভিতর থেকে কথা বলতে কষ্ট হয়, তখন মানুষ তোতলায়, যেটা নাকি কল্লোলের হয়েছে। এটা নিয়েও আপনাদের কথা। আরও একটা নেগেটিভ কমেন্ট এসছে, সেগুলোর উত্তর আমি দেব না, কারণ এখানে অন্য একটা নাম জড়িয়ে আছে জন্য আজকে আমার এই ভিডিওতে আমি চাইবো না যে মৌয়ের এই ভিডিওতে মৌকে বলা কিছু কথা আমি অন্য কাউকে জড়াবো। আরেকটা ভিডিও এসছে মৌ বাংলাদেশে যাবে না কেন, কল্লোল উত্তর লিখেছে কেন যাবে না, আমরা চেষ্টা করছি ভিসা পেলে, এবং বাংলাদেশের অবস্থা ভালো থাকলে নিশ্চয়ই যাবে, যেটা আমি বললাম বাংলাদেশের যে এখন অবস্থা, অবশ্যই পরিস্থিতি পরিবেশ নিশ্চয়ই কল্লোল তোমাদের আপডেট দেবে, অবশ্যই আপডেট দেবে যে ও কী করছে, ভিসা পেলো কি না, আপডেট ওর ভিডিও থেকে তোমরা পেয়ে যাবে। তো চলো আজকে আমার এইটুকু আপডেট ছিল, এইটুকু না অনেক বড় হয়ে গেছে কথা বলতে বলতে, যে দাদা কিভাবে নাফিরার দেশে চলে গেছেন, অনেকেই তোমরা আমাকে জানতে চেয়েছিলে আমার কাছে, আর আমি ট্যাগ করব, তোমরা দেখে নিও, ওখান থেকে ডাইরেক্ট কল্লোলের চ্যানেলে তোমরা চলে যেও। কল্লোলের চ্যানেলে কল্লোল আরও ডিটেল বলেছে ওর শ্বশুর কীভাবে না ফেরার দেশে চলে গেছে। তো চলো আজকে এইটুকুই তোমাদের কাছে আপডেট দিয়ে গেলাম, আবার ভিডিওর শেষে বলে গেলাম দাদার আত্মার যেন শান্তি কামনা করি, আবার পুনরায় যেন দাদা ধরাধামে ফিরে আসে, আমাদের পৃথিবীতে ফিরে আসে, আমাদের পৃথিবীতে ময়ের কোলে ফিরে আসে, এইটুকু শুধু ভগবানের কাছে, আমি শুধু না হাজার হাজার ভিউয়ার্সরা এই কামনাই করছে, কারণ সবাই জানে মৌ সামনের এরকমই একটা জার্নিতে যাচ্ছে, ওই জন্য ভগবানের কাছে কামনা করি যে ওর বাবা যেন ময়ের কাছেই আবার ফিরে আসে, আবার যেন ময়ের কাছেই ফিরে আসে। তো চলো বন্ধুরা আজকে এইটুকুই থাকলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।